ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ে, যার শিরোনাম হচ্ছে বল, সেই অধ্যায়ের কিছু অংশ দেখেছি। অর্থাৎ নিউটনের প্রথম সূত্র থেকে জড়তা, এই অংশ ভরবেগ, এই অংশগুলো আমরা দেখেছি। আজকে আমরা এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি অংশ দেখব। সেই অংশে থাকবে সংঘর্ষ, সংঘর্ষে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা। এটা আমরা দেখাবো এখান থেকে কিভাবে বন্দুক এবং নৌকার ক্ষেত্রে যে এই বিষয়টা আমরা ব্যবহার করি, নৌকার পশ্চাৎবেগ, বন্দুকের পশ্চাৎবেগ, সেগুলো আমরা পড়াবো। এরপর হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এটা আমরা পড়বো। আর সেই সাথে এখানে আমরা রাখবো হচ্ছে মহাকর্ষ বল। এই তিনটা জিনিস আমরা এই ক্লাসে মেকআপ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রথম টপিকসটা হচ্ছে আমাদের সংঘর্ষ। তো এই সংঘর্ষ জানার জন্য আমাদের দুই ধরনের বল সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন আগে। আমরা এর আগে কয়েক ধরনের বল পড়েছি, সেটা হচ্ছে টান বল, ঠেলা বল, এই বলগুলো। তারপর কিছু আছে কি মৌলিক বলও আমরা পড়েছিলাম। সেই মৌলিক বলগুলো ছিল কি মহাকর্ষ বল বা তড়িৎ চুম্বকীয় বল, উম, তড়িৎ দুর্বল বল বা দুর্বল নিউক্লিয় বল বা তোমার সবল নিউক্লিয় বল, এই বলগুলো আমরা পড়ছিলাম। তো মৌলিক বলগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই বলগুলো হচ্ছে যখন যেমন ধরো একটা চুম্বক যখন আরেকটা চুম্বককে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, তখন এই চুম্বক দুইটাকে কি টাচ করতে হয় পরস্পরকে? টাচ করতে কিন্তু হয় না। টাচ না করেই কি হয়, এই চুম্বকগুলো একটা আরেকটাকে আকর্ষণ করে। আবার মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা যদি বলি যে পৃথিবী এবং সূর্যের মধ্যকার যে আকর্ষণ বলটা কাজ করতেছে, এটা কি পৃথিবী এবং সূর্যকে টাচ করতেছে? ডেফিনেটলি টাচ করতেছে না। তখন সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার দূরে, এর মাঝখানে কোনো ধরনের মাধ্যমই নাই। বায়ুমণ্ডল, পৃথিবীর উপরে বায়ুমণ্ডল কিছু দূর পর্যন্ত আছে, তারপর তো মহাশূন্য, বিশাল বড় মহাশূন্য, তাহলে এদের মধ্যে কোনো ধরনের কানেক্টিভিটি নাই একদম। তো এই যে মৌলিক বলগুলো, যত ধরনের এই যে বলগুলোর কথা বললাম আমি, এই বলগুলো পরস্পরের উপর যখন ক্রিয়াশীল হয় তখন তাদেরকে স্পর্শ করা লাগে না, তারা দূর থেকেই কি করে, বলটা কাজ করে। কিন্তু আমরা যখন টান বলের কথা বলতেছি বা ঠেলা বলের কথা বলতেছি বা কোনো কিছুকে যখন আমরা বলতেছি যে কোনো কিছুকে আমরা ধাক্কা দেব, তখন দেখবা যে এই বস্তুগুলোকে অবশ্যই যে টানবে বা যে ধাক্কা দিবে তাকে স্পর্শ করতে হবে। আমরা যদি হাত দিয়ে টানি তাহলে বস্তুটাকে কি করতে হবে, ধরে টানতে হবে। যদি দড়ি দিয়ে টানি তাহলে দড়ি সেই বস্তুকে কি করতে হবে, দড়ি দিয়ে বাঁধতে হবে, তারপর সেই দড়ির আর এক মাথা ধরে তারপর টানতে হবে। অর্থাৎ এই যে ধাক্কা, টান, এই ধরনের বলের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা বস্তুকে কি করতে হচ্ছে, স্পর্শ করতে হবে। যে বল প্রয়োগকারীকে, যার উপর বল প্রয়োগ করা হবে তাকে কি করতে হচ্ছে, স্পর্শ করতে হচ্ছে, ফিজিক্যাল টাচে থাকতে হচ্ছে। তো এই যে একটা বল যখন প্রযুক্ত হবে তখন ফিজিক্যাল টাচটা হবে কি হবে না, এটাকে বলা হচ্ছে কি ফিজিক্যাল টাচ। এই ফিজিক্যাল টাচটা হবে কি হবে না, এটার উপর নির্ভর করে বলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে স্পর্শ বল, অর্থাৎ যে বল প্রয়োগ করার জন্য বল প্রয়োগকারী ও যার উপর বল প্রয়োগ করা হবে সেই বস্তুর সংস্পর্শ প্রয়োজন। সংস্পর্শটা কেমন, ফিজিক্যাল সংস্পর্শ, এটা প্রয়োজন, সেটাকে বলা হচ্ছে সেই বলগুলোকে বলা হচ্ছে স্পর্শ বল। যেমন টান বল বা ঘর্ষণ বল। ঘর্ষণ বল আমরা জানি যখন একটা বস্তুর উপর দিয়ে আর একটা বস্তু পৃষ্ঠ ঘেঁষে যায় তখনই কি হয়, ঘর্ষণ বলের উদ্ভব হয়। তাছাড়া কিন্তু ঘর্ষণ বলের উদ্ভব হয় না। একটা বস্তুর উপর দিয়ে কিন্তু আরেকটা বস্তুকে পৃষ্ঠ ঘেঁষে যেতে হবে। যদি উপর দিয়ে যায় এরকম করে একটু গ্যাপ যদি থাকে তাহলে আমরা জানি সেক্ষেত্রে ঘর্ষণ বল তৈরি হয় না। সেক্ষেত্রে বা বাতাসের যদি বাধাও তৈরি হয় তাহলে বাতাসের সাথে ওই বস্তুর কি হইতে হবে, টাচ থাকতে হবে। টাচটা যদি না থাকে তাহলে এটা কিন্তু কি হবে না, এই বলগুলো কাজ করবে না। তো টান বল এরকম, ঘর্ষণ বল এরকম। সান্দ্রতা বল আছে, সেই বলও একই রকম। সান্দ্রতা ও ঘর্ষণ বল, তরল পদার্থ এবং প্রবাহী পদার্থের যে ঘর্ষণ, এটাকে বলা হচ্ছে সান্দ্রতা। ঊর্ধ্বমুখী যে তোমার প্লবতা বল যেটাকে বলতেছি, সান্দ্রতা প্লবতার মধ্যে একটু ডিফারেন্স আছে। যাই হোক, তো এই ধরনের যত বল আছে এই সবগুলোকে বলা হচ্ছে কি স্পর্শ বল। তখন এই বলগুলো প্রয়োগ করার জন্য প্রয়োগকারী এবং প্রয়োগকৃত এই দুইজনের মধ্যে কি হইতে হয়, স্পর্শ হইতে হয়। আর অস্পর্শ বল হচ্ছে সংস্পর্শ ছাড়াই কাজ করে যে বলগুলো, সেগুলো হচ্ছে অস্পর্শ বল। অর্থাৎ এই বলগুলো
প্রয়োগ করার জন্য প্রয়োগকারী বস্তু এবং প্রয়োগকৃত, যার উপর প্রয়োগ করা হচ্ছে, সেই দুইটা বস্তুর মধ্যে কোনো ধরনের কি থাকে, টাচ, ফিজিক্যাল টাচের কোনো দরকার নাই। ফিজিক্যাল টাচ ছাড়াই এই বল দুইটা একটা আর একটার উপর কি করে, ক্রিয়া করে। এই জন্য এই বলটাকে বলা হয় কি, অস্পর্শ বল। এই বলটাকে বলা হয় অস্পর্শ বল, অর্থাৎ স্পর্শ না করেই এই বলগুলো কাজ করে। যেমন 4টি মৌলিক বল, এই 4টা মৌলিক বলের 4টি হচ্ছে কি অস্পর্শ বল, অর্থাৎ এগুলো ক্রিয়া করার জন্য কোনো ধরনের তোমার টাচ ফিজিক্যাল টাচে যাইতে হয় না, ফিজিক্যাল অ্যাটাচমেন্টে যেতে হয় না। সেক্ষেত্রে এই যে স্পর্শ বল, আমরা কেন সংঘর্ষে এসে কেন স্পর্শ বলের কথা, এই বলের প্রকারভেদগুলোর কথা বললাম। এই যে যখন স্পর্শ বলের ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা বস্তু যখন এই সংঘর্ষে লিপ্ত হবে, সংঘর্ষে লিপ্ত হওয়া মানে কি, একটার সাথে আরেকটা অবশ্যই কি হবে, টাচ করবে। টাচ ছাড়া তো আর সংঘর্ষ হবে না। যে একটা বস্তু একদিকে যাচ্ছে আর একটা বস্তু কি তার একই দিকে পিছন থেকে গিয়ে ধাক্কা দিতে পারে, বা সামনে থেকে ধাক্কা দিতে পারে। যে যখনই ধাক্কা দিও তখন এটাকেই তো সংঘর্ষ কথাটা আমরা জানি। সংঘর্ষ কথার মধ্যেই কি আছে, এই স্পর্শ বা টাচ জিনিসটা কি আছে। স্পর্শ টাচ সাধারণত আলতোভাবে বোঝায়, কিন্তু সংঘর্ষের ক্ষেত্রে এটা অনেক জোরে। তো ফিজিক্সের ভাষা এগুলো হচ্ছে একই। যে তাহলে একটা কি হবে, আর একটাকে ধাক্কা দিবে। একটা বস্তু আরেকটাকে বস্তুকে কি করবে, ধাক্কা দিবে। সেটা পিছন থেকে ধাক্কা দিতে পারে, সামনে থেকে ধাক্কা দিতে পারে। তো এই যে তাহলে একটা আরেকটার সাথে কি আছে, ফিজিক্যাল একটা তাদের মধ্যে কি হচ্ছে, অ্যাটাচমেন্ট হচ্ছে। তো এই যে জিনিসটা, এইটাকেই বলা হচ্ছে কি তোমার স্পর্শ বল। অর্থাৎ এই যে এই জিনিসটা হচ্ছে তোমার সংঘর্ষের ক্ষেত্রে, তার মানে সংঘর্ষ যখন হবে, সংঘর্ষের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কি হবে, স্পর্শ বল প্রয়োগ হবে। এই জন্য সংঘর্ষের ক্ষেত্রে আমরা স্পর্শ বল এবং অস্পর্শ বলের কথা বললাম। তো অস্পর্শ বলের ক্ষেত্রে কখনো কি হয় না, সংঘর্ষ হয় না। তো শুধুমাত্র যেগুলো স্পর্শ বল আছে, স্পর্শ বলের ক্ষেত্রেই সংঘর্ষ হয়। তো আমরা সংঘর্ষ পড়ি, তাহলে সংঘর্ষ জিনিসটা কি, এবার আমরা মেইন টপিক্সে চলে আসি। যে সংঘর্ষ সম্পর্কে বলা হচ্ছে যে সংঘর্ষ যখন দুইটা বস্তু চলমান থাকে, একটা বস্তু কি হবে, দুইটা বস্তু চলমান থাকবে, সেটা একই দিকে হোক বা বিপরীত দিকে হোক। এই চলমান থাকতে থাকতে তাদের মধ্যে যদি বেগের পরিবর্তন থাকে, বেগের যদি ডিফারেন্স থাকে, তো এটা যদি এই দিকে যায় আর একটাও যদি এই দিকে যায়, কিন্তু এর বেগটা যদি কি হয়, পিছনের যে বস্তুটা আছে তার বেগ যদি কি হয়, বেশি হয়, আর এর বেগটা যদি একটুখানি কম হয়, এখানে ভি গ্রেটার দেন ভি, তো তাহলে দেখা যাবে এই বস্তুটা একটা সময় কি হবে, সামনের বস্তুটাকে গিয়ে কি করবে, টাচ করবে। যখন টাচ করবে তখন এই বস্তুটা কি হবে, এই দ্বিতীয় যে পিছনের যে বস্তুটা আছে, পিছনের বস্তু থেকে একটা বল অনুভব করবে, পিছন থেকে ধাক্কা অনুভব করবে। ধাক্কা অনুভব করে সে সামনের দিকে এগিয়ে যাবে, আর এও তখন আর ওই বস্তুটার উপর থেকে আবার এই বস্তুটা, অর্থাৎ সামনের যে বস্তুটা আছে সেটা আবার কি করবে, পিছনের বস্তুটাকেও একটুখানি ধাক্কা দিবে। তো এই যে দুইজনকে কি করবে, ধাক্কা দিবে। নিউটনের থার্ড লতে এই জিনিসটা আরও এক্সপ্লেন করবো আমরা। তাহলে তাহলে দুইজনের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এই যে টাচ, একটা আরেকটাকে গিয়ে ধাক্কা দিলে এটা কিন্তু খুব বেশি সময় হয় না, অল্প সময় হয়। এটা গিয়ে সামনেরটাকে ধাক্কা দেয়, ও একদিকে ছিটকে যায়, পিছনেরটা আরেক দিকে ছিটকে যায়। অনেক সময় দুইটাই একসাথে লেগে গিয়ে একসাথে আগায়। কিন্তু যখন দুইটা ধাক্কা খেয়ে একসাথে লেগে গেল, তখন ওই সময় শব্দ হয়, আহ, এ, দুইটার মধ্যে কিছু হয়, যেটা ফিজিক্সের ভাষায় যেটাকে বিকৃতি বলে। অর্থাৎ এটা একটু বেঁকে যায়, ওটা একটু বেঁকে যায়, ভেঙে যায়। তো এইরকম ক্ষয়ক্ষতি অনেক সময় হয়। তো এইরকম হওয়ার পর একটু পর কিন্তু দুইজনে একত্রিত হয়ে আবার সামনের দিকে এগিয়ে যায়। তার মানে যে অ্যাক্সিডেন্ট যেটাকে বলতেছি, সংঘর্ষ বা অ্যাক্সিডেন্ট, অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে যে ধাক্কাটা, এটা কিন্তু খুব অল্প সময় ধরেই হয়। এটা অনেক সময় ধরে এটা কিন্তু চলে না। যদি অন্য কোনো বল, এখন কেউ যদি একটা চলন্ত গাড়ি সে আরেকটাকে লাগাই দিয়ে যেতেই আছে, ওইটা তো আলাদা বিষয়, এটা তো আলাদা একটা বল প্রয়োগ করা হচ্ছে, গাড়ির ইঞ্জিন সেই বলটা প্রয়োগ করতেছে। কিন্তু নর্মালি যখন দুইটা বস্তু কি কোনো ধরনের আলাদা, আমরা যখন ফিজিক্সের এই ইয়াগুলো পড়বো, তখন আমরা কি তৃতীয়, মানে যখন ফিজিক্সের বিষয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যখন যে জিনিসটা নিয়ে আলোচনা করা হবে ওই জিনিসের বাইরে অন্য কোনো কিছু এখানে কি করা যাবে না, কনসিডার করা যাবে না। যদিও বাস্তবতায় কি থাকে, অনেক ফ্যাক্টর এখানে থাকে, বাট এইখানে ফ্যাক্টর শুধুমাত্র দুইটাই, এই বস্তুটা ভি বেগে যাচ্ছে আর সামনের বস্তুটা স্মল ভি বেগে যাচ্ছে। এই দুইটা ছাড়া অন্য কোনো বল, অন্য কোনো কিছুই নাই, এবং এটা এখানে মোটামুটি সমবেগে যাচ্ছে। তো এই দুইটা ছাড়া অন্য কোনো কি নাই, এখানে বল নাই,
অন্য কিছুই নাই, ত্বরণ নাই, কিছু নেই। তো এই দুইটার বাইরে অন্য কোনো কিছু চিন্তা করা যাবে না। তো এই সব ক্ষেত্রে দেখা যাবে যে এই যে তাদের মধ্যে ধাক্কা খাওয়ার যে ঘটনা, এটা খুব অল্প সময় ধরে চলবে। তো এই জন্য সংঘর্ষ জিনিসটাকে বলা হচ্ছে যে যখন চলমান দুটি বস্তু একে অপরের সংস্পর্শে এসে খুব অল্প সময়ের জন্য একে অপরের উপর একটি বল প্রয়োগ করে। তাহলে একে অপরের উপর একটা কি করে, সংঘর্ষের সময় বল প্রয়োগ হয়, অর্থাৎ স্পর্শ, এই বলটা অবশ্যই স্পর্শ বল, স্পর্শ বল প্রয়োগ করে। এবং এই এই বল প্রয়োগের ফলে তাদের গতির মান এবং দিক অবশ্যই কী হবে, পরিবর্তিত হবে। এই পরিবর্তিত হয় তখন এই ঘটনাকে আমরা বলি, এই যে ধরনের সংস্পর্শ, এই সংস্পর্শটাকে বলা হচ্ছে কি সংঘর্ষ। তাহলে সংঘর্ষ হওয়ার জন্য এখানে কিছু ক্যারেক্টারিস্টিক থাকতে হবে। এই ক্যারেক্টারিস্টিক্সগুলো হলো কি, এটা খুব অল্প সময় ধরে ক্রিয়া করতে হবে। তাহলে একটা বস্তু আর একটা বস্তু চলার পথে, চলমান অবস্থায়, কিন্তু চলতে 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 একটা বস্তু আর একটা বস্তুর উপর খুব অল্প সময় ধরে একটা বল প্রয়োগ করবে। এবং এই বল প্রয়োগের ফলে দুইটা বস্তুরই কি হবে, গতির মান এবং দিক পরিবর্তিত হবে, একটুখানি হলেও পরিবর্তিত হবে। অথবা যে কোনো একটার, দুইটারও যদি না হয়, অ্যাটলিস্ট একটার গতির মান এবং দিক পরিবর্তন না হলেও মান পরিবর্তন হয়। ডেফিনেটলি মান পরিবর্তন অবশ্যই অবশ্যই হবে। মান এবং দিক পরিবর্তিত হয়, দুইটাই পরিবর্তিত হইতে পারে, অথবা যে কোনো একটি পরিবর্তিত হইতে পারে। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলছি সংঘর্ষ। তাহলে সংঘর্ষ হওয়ার জন্য, সংঘর্ষের মধ্যে তাহলে যে ক্যারেক্টারিস্টিকগুলো থাকে সেগুলো আমরা এখানে নোট ডাউন করছি। এক নম্বর হচ্ছে সংঘর্ষ অবশ্যই এটা কি হবে, ক্ষণস্থায়ী, এটা অনেক সময় ধরে হওয়া যাবে না। তাহলে 2 নম্বরটা হচ্ছে সংঘর্ষের ফলে প্রতিটি বস্তুর ভরবেগের পরিবর্তন হয় এবং গতিশক্তির পরিবর্তন হয়, অর্থাৎ দুইটাই পরিবর্তন হবে, যে কোনো একটা না। সংঘর্ষের যখন হবে, সংঘর্ষের পর দুইটা বস্তুর গতিশক্তি কি হতে পারে, আলাদা হয়ে যেতে পারে, গতিশক্তি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্রথম বস্তুটার গতিশক্তি যা ছিল এখন আলাদা হয়ে যাবে। প্রথম বস্তুর ভরবেগ আগে যা ছিল পরে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে যে সংঘর্ষের সময় বস্তুদ্বয়ের মোট ভরবেগ, এটা কি, মোট ভরবেগ এবং মোট গতিশক্তি, এই দুইটা জিনিস, মোট ভরবেগ এবং মোট, এই মোট কথাটা মাথায় রাখতে হবে যে মোট ভরবেগ এবং মোট গতিশক্তি যেটা, এই জিনিসটা কি হইতে পারে, পরিবর্তন হইতেও পারে, আবার পরিবর্তন নাও হতে পারে। তাহলে পরিবর্তিত হতে পারে, আবার অপরিবর্তিত থাকতে পারে। তাহলে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে ইন্ডিভিজুয়াল বস্তুগুলোর গতিশক্তি এবং ভরবেগের পরিবর্তন হবে, এটা খুবই স্বাভাবিক, এটা হবেই। কিন্তু আগের ভরবেগ এবং পরের ভরবেগ দুইটার মিলে মোট যেটা আর কি, ঠিক আছে, দুইটার মিলে আমরা পরে আরও এটাকে ইকুয়েশন দিয়ে দেখব। তাহলে আগে যা মোট ভরবেগ ছিল এবং পরে দুইটা বস্তুর মোট ভরবেগ ছিল, এটা কি হইতে পারে, কখনো পরিবর্তন হয়, কখনো অপরিবর্তন হয়, কখনো দুইটাই পরিবর্তন হয়, কখনো একটা পরিবর্তন হয়। তো এটার উপর ভিত্তি করে সংঘর্ষগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে দেখো, যদি ভরবেগ এবং গতিশক্তি দুটাই সংরক্ষিত থাকে, কি বলছে, যদি ভরবেগ এবং গতিশক্তি দুটাই সংরক্ষিত থাকে, অর্থাৎ দুইটা বস্তুর আগের ভরবেগ এবং পরের ভরবেগ, সংঘর্ষের আগে তার ভরবেগ এবং পরের ভরবেগ দুইটাই কি আছে, সংরক্ষিত আছে। অর্থাৎ একটা বস্তুর যদি মনে করো যে দুইটা বস্তু, এই দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হলো, এর আগের ভর ছিল m1 আর বেগ ছিল কি m2, আর এর ভর ছিল কি m2 আর বেগ ছিল u2, এবং এরা দুইজন কি হলো, সংঘর্ষে লিপ্ত হইলো। সংঘর্ষে লিপ্ত হওয়ার পর দুইজন দুই দিকে গতিশীল হয়ে গেল, দুইজনের কি হয়ে গেল, ভরবেগের পরিবর্তন হয়ে গেল। এবং চিরায়ত পদার্থবিজ্ঞান মাথায় রাখতে হবে যে ভরের কোনো পরিবর্তন নাই, এটা m1ই থাকবে আর এটা m2 থাকবে, কিন্তু বেগটা পরিবর্তন হয়ে যাবে, এটা v1 আর এটা কি হয়ে যাবে v2। তো ওরা বলতেছে এই যে ভরবেগ, এই যে ভরবেগ, এই দুইটা ভরবেগের যোগফল আর এই দুইটা ভরবেগের যোগফল সমান থাকবে। আবার ভরবেগ তো বুঝলে, এখন একটা জিনিস আছে গতিশক্তি। গতিশক্তি সম্পর্কে হয়তো তোমাদের ধারণা নাই। গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ইন্টু বেগ স্কোয়ার, ভি স্কোয়ার, অর্থাৎ কোনো একটা বস্তু যদি ভি বেগে যায় তাহলে তার গতিশক্তি হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে গতিশক্তিটা কত হবে, হাফ এম ইউ স্কোয়ার হবে, হাফ এম ইউ টু স্কোয়ার হবে, আর এটা হবে হাফ এম ভি ওয়ান স্কোয়ার, এটা হবে হাফ এম ভি টু স্কোয়ার। এই দুইটা কি হবে আবার সমান থাকবে, অর্থাৎ আগের যে গতিশক্তির যোগফল দেখো আর পরের গতিশক্তির যোগফলটা কি থাকবে, সমান থাকবে। তো এই দুইটাই যদি সমান থাকে সেক্ষেত্রে এটাকে ইলাস্টিক বা নিয়ত সংঘর্ষ বলা হবে। আবার খ নম্বর বলছে যদি ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি অসংরক্ষিত, অর্থাৎ শুধুমাত্র কি হবে, m1 u1 প্লাস m2 u2 সমান কি হবে,
m1v1 প্লাস m2v2 হবে। কিন্তু এই যে গতিশক্তি যেটা m1u1 স্কয়ার হাফ m2u2 স্কয়ার, এটা কি হবে না, সমান থাকবে না, এটা পরিবর্তন হয়ে যাবে। কিভাবে পরিবর্তন হয়ে যাবে, সেটা শব্দ শক্তিতে রূপান্তর হইতে পারে। ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এটাই হয়, কখনো শব্দ শক্তিতে রূপান্তর হয়, কখনো কি হয় তোমার ওখানে প্রচুর তাপ হয়, শব্দ হয়, আলো হয়, এগুলোতে শক্তি কি হয়, রূপান্তরিত হয়ে যায়। এজন্য বাস্তব জীবনে যত ধরনের সংঘর্ষ হয় সেগুলো ম্যাক্সিমামই হয় ইনইলাস্টিক, কারণ এগুলো গতিশক্তি সংরক্ষিত থাকে না, কিন্তু ভরবেগটা মোটামুটি সংরক্ষিত থাকে। আর দ্বিতীয় সূত্রটা, 3 নম্বর যে টাইপটা, সেটাকে বলা হচ্ছে সংঘর্ষের পর বস্তু দুটি যদি একসাথে চলে, বস্তু দুইটা কি হবে, একটার সাথে আর একটা লেগে যাবে। যেমন কিছুদিন আগে যখন অ্যাক্সিডেন্ট হইলো, তখন এই যে ট্রেন আর রাস্তার মধ্যে, ট্রেন এবং বাসের মধ্যে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমরা দেখছি ট্রেনের সাথে বাসগুলো লেগে গিয়ে সেই বাসটা কি ছিল, কার ছিল, মোটরসাইকেল ছিল, তাহলে এগুলো ট্রেনের সাথে লেগে গিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে। বা বড় কোনো ট্রাকের সাথে ছোট জিনিসের সংঘর্ষ হলে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে বড়টার সাথে ছোটটা লেগে গিয়ে দুইটাই মিলে একসাথে কি অনেক দূর যায়। তো এইরকম সংঘর্ষগুলোকে বলা হয় পারফেক্টলি ইনইলাস্টিক। তাহলে এগুলোতে গতিশক্তি সংরক্ষিত থাকে না, এই জন্য এগুলো ইনইলাস্টিক, কিন্তু এটাকে বলা হচ্ছে কি পারফেক্টলি ইনইলাস্টিক বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে, পারফেক্টলি ইনইলাস্টিক। তো এখন আমরা দেখব যে এই যে নিয়ত বা ইলাস্টিক সংঘর্ষ, অনিয়ত বা ইনইলাস্টিক সংঘর্ষ এবং পারফেক্টলি ইনইলাস্টিক সংঘর্ষ, এই তিনটা সংঘর্ষের ক্ষেত্রে আমরা রাশিমালাগুলো কি দেখব, যে কিভাবে তোমার সংঘর্ষের ফলে ভরবেগ এবং শক্তির যে পরিবর্তন, সংরক্ষণশীলতা, এই জিনিসটা কি করবো আমরা দেখবো এই সংরক্ষণশীলতার ক্ষেত্রে। অর্থাৎ এটাকে কি বলা হচ্ছে, দেখো সংঘর্ষে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা, অর্থাৎ দুইটাই যখন সংরক্ষণশীল থাকবে, অর্থাৎ এই সংঘর্ষটা কি হবে, ইলাস্টিক সংঘর্ষ হবে। এরকম ইলাস্টিক সংঘর্ষ যখন হবে, তখন আমরা কি করতে চাই, এখান থেকে সংঘর্ষের পরে বস্তু দুইটার বেগ বের করতে চাই। যে সংঘর্ষের আগে তাদের তো একটা ভরবেগ ছিল, সংঘর্ষের পর তাদের ভর তো ওটাই থাকবে, বেগটা কীরকম পরিবর্তন হবে সেটা আমরা ইলাস্টিক সংঘর্ষের জন্য বের করতে চাই। এরপর আমরা ইনইলাস্টিকের জন্য বের করব, এরপর আমরা পারফেক্টলি ইনইলাস্টিকের জন্য বের করব। তাহলে মনে করি যে একটি সমতলে m1 এবং m2 ভরের দুইটি বস্তু u1 এবং u2 বেগে একই দিকে যাচ্ছে, একই সরলরেখায় একই দিকে যাচ্ছে, এবং ডেফিনেটলি এখানে বেগের মানটা কি কম বেশি, বেগের মানটা কি একটা বড় একটা ছোট, পিছনেরটা বড়, তাহলে পিছনেরটা গিয়ে একটা সময় কি করবে, সামনেরটাকে ধাক্কা দিবে, নইলে তো আর সংঘর্ষ হবে না। ঠিক আছে, তো এটা এখানে গিয়ে ধাক্কা দিবে, ওকে, তো সংঘর্ষ হবে। এই সংঘর্ষটাকে আমরা ধরে নিলাম এই সংঘর্ষে ভরবেগ এবং শক্তি দুইটাই সংরক্ষিত থাকবে। এবং ধাক্কা খাওয়ার পর বস্তু দুইটার বেগ পরিবর্তন হয়ে প্রথমটার বেগ হয়ে গেল v1, পরেরটার বেগ হয়ে গেল v2, আর ভর তো অপরিবর্তিত থাকবে অবশ্যই। চিরায়ত পদার্থবিজ্ঞানে ভর অপরিবর্তিত ধরা হয়। আর আপেক্ষিক পদার্থবিজ্ঞান, যেটা আধুনিক পদার্থবিজ্ঞান, এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ওদের সংঘর্ষের ক্ষেত্রে ভর পরিবর্তন হয়ে যেতে পারে। আচ্ছা, যাই হোক, তো সংঘর্ষের আগে তাহলে আমরা দেখি, আমরা যেহেতু ভরবেগের সংরক্ষণশীলতা দেখতেছি, তাহলে সংঘর্ষের আগে তাদের ভরবেগ কত হবে, প্রত্যেকটার ভর এবং বেগের গুণফল m1u1 প্লাস m2u2। সংঘর্ষের পর তাদের মোট ভরবেগ হবে m1v1 প্লাস m2v2, এটা তোমরা বুঝতে পারছো। আর সংঘর্ষের আগে তাদের গতিশক্তি কি হবে, m1 হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2m2 স্কোয়ার। সংঘর্ষের পর তাদের মোট গতিশক্তি কত হবে, হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো আশা করতেছি। তো এখন যদি সংঘর্ষটা কি হয়, নিয়ত সংঘর্ষ হয়, যদি সংঘর্ষটা কি হয়, নিয়ত সংঘর্ষ হয়, সেক্ষেত্রে আমরা জানি কি নিয়ত সংঘর্ষের ক্ষেত্রে কি হবে, এই যে দুইটারই ভরবেগ কি হবে, আগের ভরবেগ এবং পরের ভরবেগ কি থাকবে, সমান থাকবে। এই যে দেখো, তাহলে কি হবে, m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2, অর্থাৎ এটা হচ্ছে সংঘর্ষের কি আগের ভরবেগ, আর এটা হচ্ছে কি সংঘর্ষের পরে ভরবেগ, মোট ভরবেগ। সংঘর্ষের পরে মোট ভরবেগ, সংঘর্ষের আগে মোট ভরবেগ, দুইটাই কি হবে, সমান সমান থাকবে। আর সংঘর্ষের আগে এটা কি একই হবে, এটা সংঘর্ষের আগে গতিশক্তি, এটা সংঘর্ষের পরের গতিশক্তি, এই দুইটাই কি থাকবে, সমান থাকবে। তো এই দুইটাকে আমরা যদি, তাহলে সাধারণত সংঘর্ষের আগের ভর এবং আগের বেগ যদি আমরা জানি, এটা যদি জানা থাকে আমাদের, তাহলে এখান থেকে সংঘর্ষের পরের যে বেগগুলো সেগুলো আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে এই চারটা যদি নন থাকে, তাহলে এই দুইটা আননোন, দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা এই চারটা মানের মাধ্যমে এই দুইটা মানকে
বের করতে পারবো, সেটা যদি আমরা বের করি তাহলে এটা হবে এইরকম। তো আমরা দেখি যে এই জিনিসটা কীভাবে বের করতে হয়। যারা ম্যাথমেটিক্সের ইকুয়েশনের ইয়াগুলো ভালো পারো তারা হয়তো খুব সহজে বুঝতে পারবা। তাহলে আমরা দেখি আস্তে আস্তে জিনিসটাকে করি। তো এক নং হতে পাই আমরা লিখব কি এক নং হতে আমরা কি পাই। তাহলে আমরা যেটা করব, আচ্ছা আমি ইকুয়েশনটা লিখি নেই, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, m2 v2। এখন আমি যেটা করব এখানে একই দিকে নিয়ে আসবো। ঠিক আছে, আমি কি করব, u1 v1কে একদিকে নিয়ে আসবো আর u2 v2কে আরেক দিকে নিয়ে যাব। তাহলে আমরা এখানে তাহলে কি লিখব, অথবা m1 গুলোকে একদিকে নিয়ে আসবো আর m2 গুলোকে আরেক দিকে নিয়ে আসবো। তাহলে m1 u1 মাইনাস m1 v1 সমান এখানে হবে কি m2 v2 মাইনাস m2 u2। এবার যদি আমি এখানে কি করি m1টাকে কমন নেই, তাহলে কি হবে আমার u1 মাইনাস v1 হবে। আর এখানে কি হবে m2টাকে যদি আমি কমন নেই তাহলে এখানে হবে v2 মাইনাস u2। এটা আমার 3 নম্বর ইকুয়েশন হিসেবে থেকে যাক, এটা আমরা একটা মান পেয়ে গেলাম। এরপর আমরা যেটা আছে 4 নম্বর ইকুয়েশন, যেটা আছে 2 নম্বর যে ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশনে আমরা কি দেখেছিলাম, 2 নং হতে পাই কি হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। ঠিক আছে, তো এটা যদি আমরা দেখি একইভাবে আমরা এখানেও কি করব, m1 গুলোকে একদিকে নিয়ে আসবো, m2 গুলোকে আরেক দিকে নিয়ে যাবো। তাহলে এটা এখানে কি হবে হাফ m1 u1 স্কয়ার, আর এই যে m1 v1টাকে আমরা কি করব একদিকে নিয়ে আসবো। তাহলে হাফ m1 v1 স্কয়ার সমান একইভাবে এদিকে হাফ m2 v2 স্কয়ার আমার থাকবে, আর m2 u2 যেটা এটাকে আমরা একদিকে নিয়ে আসলাম, অর্থাৎ আমরা একই রকম ভরগুলোকে একই দিকে নিয়ে আসলাম। নিয়ে যদি আসি এইখানে তোমরা দেখতে পাবা হাফ m যদি আমরা এখানে কমন নেই, হাফ m যদি কমন নেই তাহলে এখানে হবে কি u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। এখানেও যদি আমরা হাফ m কমন নেই, হাফ m2 যদি কমন নেই, এখানে m1 ছিল, তাহলে এখানে হবে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। তাহলে এইখানে দেখো এই হাফ আর হাফটা আমরা দুই দিক থেকে কেটে দেই। তাহলে এইখানে একটা তোমরা বীজগণিতের সূত্র পড়ছো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আমরা কি লিখবো, আমরা মাইনাসটাকে আগে লিখতেছি। কেন লিখতেছি তোমরা বুঝতে পারবা সহজেই, তার কারণ আমরা জানি যে গুণের ক্ষেত্রে এগুলো আঁক পাশা করলে কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে u1 মাইনাস v1 লিখলাম আমরা, তারপর লিখব কি u1 প্লাস v1। ঠিক আছে, একইভাবে এখানে m2, ওখানেও আমি মাইনাসটাকে আগে লিখতেছি, v2 মাইনাস u2 ইজ ইকুয়াল টু v2 প্লাস u2। এখন এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো m1 মাইনাস এই যে m1 ইন্টু এই যে এই জিনিসটা, আর এটাকে খেয়াল করো, চিনতে পারতেছো এই দুইটা জিনিসকে, m1 ইন্টু u1 মাইনাস v1, m2 ইন্টু v2 মাইনাস u2। এই যে এখানে আমরা 3 নম্বর সমীকরণ দিয়েছি, এই যেটা এই জিনিসটা কিন্তু দেখো উভয় দিকেই একই আছে। ঠিক আছে, বুঝতে পারছো, এইটা কিন্তু দুই দিকেই সমান। তাহলে আমরা এই 3 নং ইকুয়েশন অনুযায়ী কি করতে পারবো, এই দুইটা টার্মকে কেটে দিতে পারবো। তখন দুইটাই কি সমান, দুইটা যেহেতু সমান দুইটাকে আমরা কি করলাম কেটে দিলাম। কেটে দিলে আমাদের এখানে হাতে থাকলো শুধু, এখানে থাকলো v1 প্লাস u1 আর এদিকে থাকলো v2 প্লাস u2। আমি এখানে সাজিয়ে লিখলাম, v1টা আগে লিখলাম। এখন আমরা এখানে যেটা করব, আমরা তো v1 এর মান বের করব আর v2 এর মান বের করব। তাহলে আমরা এখান থেকে v1 এবং v2 যে কোনো একটা মান বের করে 1 নং ইকুয়েশনে বসিয়ে দেব, তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে এখানে আপাতত আমরা কি করি v2 এর মানটা বের করি। তাহলে v2 সমান কি হবে, v2 এখানে আছে, তাহলে u2 কি এইদিকে এসে যোগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে v1 প্লাস u1 মাইনাস কি u2, মানে আমরা অবস্থান চেঞ্জ করেছি, u2 ছিল v2 এর সাথে
আমরা নিয়ে আসছি V1 U1 এর সাথে, এই জন্য অবস্থান পজিশন চেঞ্জ করছি, এই জন্য মাইনাস। ঠিক আছে, তো এই যে ইকুয়েশন, এটা আমরা কয় নম্বর ইকুয়েশন পেলাম? এটা ইকুয়েশন পেলাম আমরা 4 নম্বর। অথবা আমরা এখান থেকে কি করতে পারতাম, অথবা আমরা V1 সমান কি করতে পারতাম, V2 প্লাস U2 মাইনাস U1 বের করতে পারতাম। ঠিক আছে, এটা 5 নম্বর দিলাম। তাহলে আমরা যেটা করব, আমরা যদি এই মানটা 1 নং ইকুয়েশনে বসাই দেই, তাহলে আমরা V2 V1 এর মান পাবো। আবার যদি এই ইকুয়েশনটাকে আমরা যদি 1 নং সমীকরণে বসাই দেই, সেক্ষেত্রে আমরা V2 এর মান পাবো। তার কারণে V2 V1 এর মাধ্যমে বের করছি, আর এখানে V1 V2 এর মাধ্যমে বের করছি। তাহলে আমরা একটা দেখাই, তাহলে আমরা এই যে মানটা, 4 নং ইকুয়েশনে যে মানটা আছে, এই মানটা 1 নং ইকুয়েশনে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে এই মানটা যদি আমরা বসাই দেই, তাহলে 1 নং ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? তাহলে 1 নং ইকুয়েশনে আমি আবার বোঝার সুবিধার্থে লিখি। 1 নং ইকুয়েশনে ছিল m1 u1 স্কয়ার, m1 u1 জাস্ট, স্কয়ার ছিল না, গতিশক্তির ক্ষেত্রে স্কয়ার ছিল। m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তাহলে এখানে দেখো, তাহলে আমরা এখানে বা লিখি, m1 u1 প্লাস m2 u2। তোমরা লিখবা যে 4 নং ইকুয়েশন থেকে v2 এর মান 1 নং ইকুয়েশনে বসাই দেই। ঠিক আছে, আমি লিখি 1 নং ইকুয়েশন বাই 4। ঠিক আছে, তাহলে u2 ইজ ইকুয়াল টু হবে কি m1 v1 প্লাস m2। এই v2 এর জায়গায় আমরা কি বসাই দিব, 4 নং ইকুয়েশন থেকে যে মানটা পেয়েছি v1 প্লাস u1 মাইনাস u2, পেলাম কি v1 প্লাস u1 মাইনাস u2। এই মানটা এখানে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা যদি এবার ক্যালকুলেশন করি, তাহলে এখানে m1 u1 প্লাস m2 u2 এটা থেকে গেল আমাদের, থেকে গিয়ে এখানে দেখো m1 v1 প্লাস, এটা হিসাব করলে কত হবে দেখো, m2 v1 প্লাস m2 u1 মাইনাস m2 u2 হইল। ঠিক আছে, তাহলে এখানে আমরা বের করব কার মান, আমরা বের করব মেনলি কি v1 এবং v1 এর মান বের করব। তাহলে আমরা কি করব, v1টা রেখে বাকি যা কিছু আছে সবগুলোকে আমরা কি করব, এই দিকে পাঠিয়ে দেব। ঠিক আছে, তো এই দিকে পাঠিয়ে দিলে কি হবে, তাহলে m1 u1 প্লাস m2 u2, এই যে আমরা পাঠাবো কাকে, তাহলে কাকে কাকে পাঠাবো, আমরা এই জিনিসটাকে পাঠাবো। এই দুইটা জিনিসকে কোন দিকে পাঠিয়ে দেব, বাম দিকে পাঠিয়ে দেবো। তাহলে মাইনাস কি হবে, m2 u1 প্লাস m2 u2 হবে। আর এইখানে কত থাকবে, m1 v1 প্লাস m2 v2 থেকে যাবে। ঠিক আছে, এটা যদি থেকে যায়, এখন আমরা দেখো ক্যালকুলেশন করি, এখানে m2 v1 সরি v2 না, m2 v1। তো এখানে দেখো, এরপর আমরা দেখতে পাইতেছি যে m2 u2 কয়টা আছে, দুইটা আছে। আর এখানে কি আছে, তাহলে দুইটা m2, তাহলে আমরা এখানে যদি m1 u1 মাইনাস m2 u1, তো এই দুইটাকে আমরা পাশাপাশি লিখলাম, আর এই দুইটাকে আমরা কি করব, যোগ করে দেবো। এই দুইটাকে পাশাপাশি লিখে আমরা এই দুইটাকে যোগ করতেছি। ঠিক আছে, তাহলে যোগ করলে হবে কি 2 m2 u2 সমান হবে, এখানে আবার দেখো দুই জায়গাতেই v1 আছে, তাহলে আমরা v1 উভয় জায়গা থেকে v1 কমন নিয়ে এখানে লিখতে পারবো m1 প্লাস m2। তো এই যদি আমাদের ইকুয়েশন হয়, তাহলে একইভাবে দেখো এখানেও কিন্তু আমরা কমন নিতে পারবো, u1 কমন নিতে পারবো। তাহলে u1 কে যদি আমরা কমন নেই, তাহলে এখানে হবে কি m1 মাইনাস m2, আর এখানে হবে কি প্লাস 2 m2 u2 ইজ ইকুয়াল টু v1 m1 প্লাস m2। এটা যদি আমাদের হয়, তাহলে এখন আমরা এই জিনিসটাকে, আমরা যেহেতু v1 এর মান বের করবো, এটাকে একটু সাজিয়ে লিখি। আমি ভেঙে ভেঙে করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে বুঝতে পারো। তাহলে এখান থেকে তোমাদের একটা ম্যাথেরও কি হয়ে যাবে, সলিউশন হয়ে যাবে। এটাকে আমরা এই দিকে লিখবো। তাহলে এটা লেখার ক্ষেত্রে আমি এক জিনিসটাকে একটুখানি
জাস্ট u1টাকে পিছে লিখি, তাহলে গুণের জিনিস সামনে থাকা পিছনে থাকা একই জিনিস, ঠিক আছে। তাহলে দেখো এই যে জিনিসটা আমি জাস্ট কি করলাম, সমান চিহ্নর এদিকের জিনিস ওদিকে নিয়ে গেলাম, ওদিকের জিনিস এদিকে নিয়ে আসলাম। এখন ফাইনালি আমরা v1 এর একটা কি পেয়ে গেলাম, মান পেয়ে গেলাম। দেখো ওই m1 m2 m1 m আর u ছাড়া কিন্তু এখানে কোনো মান নেই। তাহলে এখানে দেখো m1 মাইনাস m2 ইন্টু কি u1, এখানে হবে কি u1 প্লাস 2 m2 u2, আর এইখানে দেখো m1 প্লাস m2। তাহলে এই যে একটা আমরা দেখো m আর u ছাড়া কিন্তু এই ইকুয়েশনে আর v থাকলো না। তাহলে আমরা এখান থেকে একটা কি পেলাম, v এর একটা মান বের করতে পারলাম, v1 এর একটা মান বের করতে পারলাম। তো একইভাবে যদি আমরা 1 নং ইকুয়েশনে v1 এর মান ওখানে বসিয়ে দিতাম, v1 এর 5 নং ইকুয়েশন থেকে যদি v1 এর মানটা বসাই দিতাম, আমরা কি করছি এটা বসাইছি, ঠিক আছে। আর যদি আমরা এটা বসাইতাম তাহলে v2 এর একটা মান পেতাম। v2 এর কোন মানটা পেতাম আমরা, v2 এর আমরা এই মানটা পেতাম। তাহলে v2 সমান পাইতাম আমরা এইরকম m2, তোমরা এটা বাসায় নিজে করে দেখবা, খুব ইজিলি করতে পারবা, সেম প্রসেসেই করবা। ওখানে v2 গুলোকে একদিকে নিয়ে আসবা, এখানে হবে কি তখন এইখানে u2 হবে আর এইখানে হবে 2 m1 u1 হবে, আর এইখানে m1 প্লাস m2 থেকে যাবে। তাহলে দেখো এই যে এই ইকুয়েশনটা আমরা সেম ভাবে পেয়ে যাবো। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আমি দেখাচ্ছি না। তাহলে এই ইকুয়েশন দুইটা দেখো একই রকম দেখতে, এই জন্য তোমাদের খুবই ভুল হবে। আমি তোমাদেরকে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো যখন আমরা ভি, এই যে নিচে দেখো, আগে এটা দেখি শুরু করি, নিচে দেখো m1 আর m2 যোগ আছে দুইটাতেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর দেখো v1, এই v1 যখন আছে তখন দেখো প্রথম বস্তুর শেষ বেগ, আর এইখানে দেখো দ্বিতীয় বস্তুর ভরবেগের 2 গুণ। আর এইখানে দেখো প্রথম বস্তুর শেষ বেগ বের করতেছি, আর এইখানে প্রথম বস্তুর ভরবেগের 2 গুণ। তার মানে আমরা বুঝলাম এখানে রাশিগুলো মাথায় রাখতে হবে, মাথায় সেট। নিচে আছে দুইটা, নিচে তো m1 m2 আছে জানি, আর উপরে আছে যোগ। উপরে যোগ হিসাবে কয়টা রাশি আছে, দুইটা। আমরা জানি যে যোগ হিসাবে যেগুলো আলাদা আলাদা থাকে প্রত্যেকটা একটা রাশি। তাহলে এইদিকে একটা, এটা একটা রাশি, এটা আর একটা রাশি। তাহলে দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে কি হবে, আমরা যদি v1 বের করি তাহলে প্রথমটার v1 বের করলে দ্বিতীয়টার ভরবেগের 2 গুণ, আর v2 বের করলে প্রথমটার ভরবেগের 2 গুণ, ঠিক আছে। তাহলে v2 হলে 2 m1 u1 আর v1 হলে 2 m2 u2, শেষে যোগ থাকবে। আর সামনেরটা দেখো ওইটা বিপরীত, কিন্তু এইটা সমান সমান। দেখো এখানে v1 আছে, এখানে u1। v1 যেহেতু বের করবো তার মানে প্রথমটা থেকেই তো আমরা দ্বিতীয়টা কি করব, বাদ দিব। তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিয়ে, যেহেতু এখানে v1 এখানে u1 আছে, তাহলে প্রথমটাতে সম্পর্কটা কি, সমানুপাতিক। না সমানুপাতিক বলতে পারে, মানে জেনারেলি যেভাবে মানুষ চিন্তা ভাবনা করে যে v1 যেহেতু বের বের করবো তার মানে m1 মাইনাস m2, তাহলে v1 বের করবো তাহলে u1ই হবে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে v2 বের করবো, তাহলে m2 থেকে m1 বাদ দিই, তাই না, আর u2 গুণ করে দিই। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো চিন্তাটা কি আছে, এদের সাথে ইন লাইন আছে, ঠিক আছে। প্রথম রাশিটা এদের সাথে কি v1 v2 সাথে ইন লাইনে আছে, আর দ্বিতীয় রাশিটা কি জাস্ট অপোজিট। এইভাবে তোমরা কি করবে, মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে। এখন আমরা পরবর্তী যে অংশটা যাব সেটা হচ্ছে অন্য যে সংঘর্ষগুলো। আমরা সংঘর্ষ পড়লে মোট কয় ধরনের, 3 ধরনের। তাহলে আমরা নিয়ত সংঘর্ষের ক্ষেত্রে, অর্থাৎ ইলাস্টিক সংঘর্ষ, যেটা ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকবে, তার জন্য আমরা শেষ বেগের রাশিমালা দেখলাম। এরপর আমরা দেখি যদি সংঘর্ষটা ইন ইলাস্টিক হয়, অনিয়ত যদি হয়, কি হয়, ইন ইলাস্টিক সংঘর্ষ যদি হয়, তো ইন ইলাস্টিক সংঘর্ষে শুধুমাত্র কি থাকবে, ভরবেগ সংরক্ষিত থাকবে। শুধু কি থাকবে, ভরবেগ সংরক্ষিত থাকবে, কিন্তু গতিশক্তি কি থাকবে না, সংরক্ষিত থাকবে না। এটা সংরক্ষিত থাকবে না, আর এটা কি থাকবে, সংরক্ষিত থাকবে। সেক্ষেত্রে ইনইলাস্টিক সংঘর্ষের ক্ষেত্রে এই বস্তুটা কি হবে, m1 u1 প্লাস m2 u2 সমান কি হবে, m1 v1 প্লাস m2 v2। শুধু এই জিনিসটাই কি হবে, আর ওইটা থাকবে না। তাহলে এইসব ক্ষেত্রে, তাহলে এই ইকুয়েশন থেকে যদি কোনো বস্তুর মধ্যে কি না থাকে, গতিশক্তি সংরক্ষিত না থাকে, তাহলে এখানে কিন্তু আমাদের এই মানগুলো জানা আছে। কিন্তু এখানে যদি আমরা কি করি, v1 এবং v2 মান কিন্তু শুধুমাত্র একটা ইকুয়েশন দিয়ে আমরা বের করতে পারবো না। যেহেতু ওখানে দুইটা ইকুয়েশন ছিল, তো ওখানে গতিশক্তি সংরক্ষিত ছিল, তখন আমরা নিচে আর একটা ইকুয়েশন লিখছি, দুইটাকে সলিউশন করে v1 v2 মান বের করছি। কিন্তু এটা তো ইনইলাস্টিক সংঘর্ষ, ইনইলাস্টিক সংঘর্ষে তো গতিশক্তি সংরক্ষিত থাকে না, তখন তো আমরা
এই গতিশক্তি হাফ m1 স্কোয়ার হাফ m2 স্কোয়ার হাফ সমান হাফ m1 v1 স্কোয়ার হাফ m2v2 স্কোয়ার, এটা তো লিখতে পারতেছি না। যদি পারতেছি না তাহলে এখানে আমরা v1 v2 মানও বের করতে পারবো না। তাহলে উপায় কি? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে পারবো, যদি v1 এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা v2 এর মান বের করতে পারবো। আর যদি v2 এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে মানে এগুলো তো দেওয়া থাকবেই, সেই সাথে সাথে v1 এর মান তাহলে সেই সাথে সাথে এই দুইটার যে কোনো একটার মান দেওয়া থাকতে হবে, তাহলেই আমরা অন্যটা বের করতে পারবো। সাধারণত যে অঙ্কগুলো থাকে নৌকার পশ্চাৎবেগ, বন্দুকের পশ্চাৎবেগ, রকেটের পশ্চাৎবেগ, এই অঙ্কগুলো যখন আসে তখন সাধারণত কি এগুলো তো দেওয়া থাকে সেই সাথে সাথে এই দুইটার যে কোনো একটা বেগ দেওয়া থাকে। যেমন ধর গুলির বেগ দেওয়া থাকে, গুলির বেগ দেওয়া থাকে, গুলির ভর দেওয়া থাকে, আদি বেগ শেষ বেগ গুলির ভর, বন্দুকের ভর আদি বেগ দেওয়া থাকে, বন্দুকের শেষ বেগটা বের করে নিতে হয়। ঠিক আছে? তাহলে বন্দুকের তাহলে এখানে অবশ্যই কি করতে হবে, দুইটা বস্তুর শেষ বেগের মধ্যে সংঘর্ষের পরের বেগের মধ্যে যে কোনো একটার বেগ দেওয়া থাকতে হবে। আর আগের অঙ্কটা কি হবে, তাহলে আমরা তাহলে কোন কোন সূত্রে কোন অঙ্কে বসাবো, তাহলে এই সূত্রে কোন অঙ্ক বসাবো আর ওইটা, তাহলে ওটা আমি পরে সামারাইজ করতেছি। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন ইনইলাস্টিক হবে অর্থাৎ বস্তুর মধ্যে কি থাকবে, শেষ বেগের যে কোনো একটা দেওয়া থাকবে, তখন আমরা ওই ইকুয়েশনের দিকে যাব না, তখন আমরা মনে করবো এটা ইনইলাস্টিক, তখন এই ইকুয়েশনেই শুধুমাত্র বসিয়ে v2 এর মান বসাই দেবো। এখন বন্দুকের অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণত যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলোর কথাই আমি বলি। বন্দুক আর নৌকাই আসে। তাহলে বন্দুক এবং নৌকার ক্ষেত্রে সংঘর্ষের আগে কিন্তু এটা স্থির থাকে। সংঘর্ষ মানে হচ্ছে বন্দুক থেকে গুলি বের হইলো, তো গ্যাস চেম্বারটা গিয়ে বারুদকে কি করলো বা গোলাটাকে যেটাকে গুলিটাকে আঘাত করলো, এটাই মূলত বুলেটটাকে আঘাত করলো, এটাই সংঘর্ষ। নৌকায় লাফ দিল, লাফ দেওয়ার সময় আমরা পিছন দিকে একটা ধাক্কা মারলাম, এটাই হচ্ছে কি সংঘর্ষ। তো এই সংঘর্ষের আগে কিন্তু নৌকা এবং বন্দুক সবাই কি থাকে, নৌকা, নৌকার মানুষ, বন্দুক, বন্দুকের গুলি সবাইকে আমরা কি ধরে নেই, স্থির ধরে নেই। এখন চলন্ত নৌকা থেকে যদি লাফ দেয় সেক্ষেত্রে চলন্ত নৌকার বেগ দেওয়া থাকবে, তাহলে ভি ইউ, তাহলে তাহলে আমি আগে এটা দেখি, যদি স্থির থাকে তাহলে নৌকা যদি কি থাকে স্থির থাকে, তাহলে নৌকার মানুষই স্থির আছে, তাহলে u1ও কি হবে 0 হবে, u2ও 0 হবে। আর m1 তাহলে এই তাহলে এই টার্মটা, তাহলে এই ডান দিকের অংশটা কি হয়ে গেল 0 হয়ে গেল। তখন আমরা শুধুমাত্র লিখতে পারবো কি m1 v1 প্লাস m2 v2 সমান হচ্ছে 0। তাহলে এইখান থেকে এখন দেখো, তাহলে এগুলো বন্দুক এবং নৌকার ক্ষেত্রে আমরা এটা করতে পারি। ধরে নেই এইটা হচ্ছে কি বন্দুক, এটা হচ্ছে বন্দুকের জন্য, আর এটা হচ্ছে কি নৌকার জন্য। ঠিক আছে? যদি এরকম হয় তাহলে বন্দুকের ভর এবং বেগ জেনারেলি দেওয়া থাকে, আর নৌকার ভর দেওয়া থাকে, বেগটা বের করতে হয় সংঘর্ষের পর। সংঘর্ষের আগে তো সব 0 লিখেই ফেলছি আমরা, সংঘর্ষের পর মানে লাফ দেওয়ার পর। তাহলে v2 সমান কি হবে এখানে, তাহলে মাইনাস m1 v1, তাহলে তাহলে m2 এটা সমান হবে, তাহলে v2 সমান কি হবে, এই m1 এদিকে গিয়ে কি হবে, m2 এদিকে গিয়ে কি হবে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে এটাই হচ্ছে তার কি পশ্চাৎ বেগ, অর্থাৎ বন্দুক বলো বা নৌকা বলো, তা যেটাই বলো না কেন সবার এটা কি পশ্চাৎ বেগ হবে। পশ্চাৎ বেগ কেন হইলো, তার কারণ ভরবেগ 0 হওয়ার জন্য একটা যেদিকে যাবে আর একটা তার উল্টা দিকে যাইতে হবে, নইলে তো মাইনাস করে শূন্য করা যাবে না। তাহলে এটা হলো কি নৌকার পশ্চাৎ বেগ বা গুলির পশ্চাৎ বেগ বা যেটারই পশ্চাৎ বেগ বলো না কেন, এটা কি হবে, এইটা হবে। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, গুলি, বন্দুক, নৌকা তাদের পশ্চাৎ বেগ বের করতে পারবো। যা একজনের ভর এবং বেগ দুইটাই দেওয়া থাকবে, যারটা দেওয়া থাকবে তারটা উপরে বসাই দিয়ে, আর নিচে যার ভর বেগ বের করতে হবে তার ভর দিয়ে আমরা কি করব ভাগ করব, তাহলেই আমরা কি করবো তার পশ্চাৎ বেগটা বের করতে পারবো। তো উত্তর লেখার ক্ষেত্রে যখন আমরা পশ্চাৎ বেগ লিখবো তখন আর ঋণাত্মক লেখার দরকার নাই, বা -10 যদি আসে মান তো -10 লিখবো না, পশ্চাৎ বেগ লিখলে আমরা কি করবো +10ই লিখবো। আর যদি শুধু বেগ বলি কিন্তু ওটা তো পশ্চাৎ বেগ, এটা বোঝানোর জন্য তখন অবশ্যই মাইনাস দিতে হবে। তো উত্তর লেখার ক্ষেত্রে এই জিনিসগুলো কি করতে হবে তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই গেলাম ইনইলাস্টিক। এখন অনেক সময় দেখা যায় যে এই ইনইলাস্টিক সংঘর্ষের ক্ষেত্রে বলা হইতে পারে যে একটা নৌকা, উদাহরণ হিসেবে একটা নৌকা কি করতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হচ্ছে, একটা নৌকা কি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, নৌকা এত বেগে যাচ্ছে। এখন ওই চলন্ত নৌকা থেকে একজন কি করতেছে, একজন ব্যক্তি চলন্ত নৌকা থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে কি করছে লাফ দিয়েছে, লাফ দিয়েছে। ঠিক আছে? কোন দিকে, এখন মনে করো যে এখানে ডিরেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটা যদি তোমার নৌকা হয়, ঠিক আছে, এটা যদি কি হয়
উদাহরণ হিসেবে এটাই নৌকা, খুব ভালো ছবি হইল না। তাহলে একজন ব্যক্তি নৌকাটা মনে করো এই দিকে যাচ্ছে কি 10 মিটার/সেকেন্ড বেগে, আর যেদিকে যাচ্ছে সে কি করলো, তার অপোজিটে কি করলো, এইদিকে লাফ দিল, অপোজিটে 5 মিটার/সেকেন্ড বেগে কি করছে, সে লাফ দিছে। ঠিক আছে, এখন এই অঙ্কটা তোমরা কিভাবে করবা, যে এখন বলো যে নৌকার বেগটা কত হবে। লাফ দেওয়ার পর নৌকার বেগ তো আগে 10 মিটার/সেকেন্ড ছিল, এখন নৌকার বেগ কত হবে। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে এবার কিন্তু, তাহলে নৌকার একটা ভর এখানে, এটা মনে করো নৌকা যে লাফ দিয়েছে সেই মানুষের ভর, আর এটা আছে নৌকার ভর। ঠিক আছে, মানুষের ভর মনে করো 60 কেজি, নৌকার ভর মনে করো 200 কেজি। আর এখন মজার কথা হচ্ছে U1, তাহলে মানুষের বেগটা কত হবে। এই যে নৌকার মধ্যে কিন্তু লোকটা কি আগে ছিল, নৌকা যেহেতু 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল, তাহলে দুইজনেরই বেগ কত, নৌকা এবং মানুষের দুইজনেরই বেগ কত, 10 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এখন এই যে লাফ দিল কি, মানুষটা লাফ দিয়েছে, এটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে কি ম্যান। ওয়ানটাকে আমি ম্যান ধরছি, আর টুটাকে কি ধরছি, নৌকা ধরছি। ঠিক আছে, তাহলে V1, তাহলে লাফ দেওয়ার পর কিন্তু তার এই বেগটা হয়েছে। এইখানে সে কি করছে, নৌকাকে এইদিকে ধাক্কা মেরে এইদিকে লাফ দিছে, তারপর এই বেগটা হয়েছে। আমরা বলতেছি যে এই বেগে লাফ দিয়েছে, তাহলে বেগটা অর্জিত হয়েছে কিন্তু সংঘর্ষটার পর, লাফ দেওয়ার ফলে সে কিন্তু কি করছে, এই বেগটা অর্জন করছে। এই জন্য তার সংঘর্ষের পর বেগ যেটা, সেটা V1 সমান 5 মিটার/সেকেন্ড, কিন্তু এটা উল্টা দিকে যেহেতু এই জন্য 5 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এই যে মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন কি হবে, এই V2 অর্থাৎ নৌকার বেগটা আমরা কি করব, বের করব, নৌকার বেগ কত হবে। তাহলে এখন এই জিনিসটাকে যদি আমরা আমরা জানি, এটা এটা কোন, এখানে দেখো এটা কিন্তু ইনইলাস্টিক সংঘর্ষ, আর যেখানে মানে U1 U2 দেওয়াই আছে, আর V1 V2 এর মধ্যে V1 এর মান দেওয়া আছে, তাহলে V2 এর মান বের করতে হবে, তখন আমরা এটাকে আবার ওই V2 এর ওই সূত্রে যাব না, তার কারণ এখানে V1 এর মানও কি দেওয়া আছে, এই জন্য আমরা এটাকে ইনইলাস্টিক সংঘর্ষ ধরে করব। তাহলে এখানে আমরা এই সহজ হিসাবটা করব, M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2। এই যে এখানে আমরা এই মানগুলো এখন বসিয়ে দিয়ে V2 এর একটা মান বের করে ফেলবো। তাহলে V2 এর জন্য আমরা একটা আগে ইকুয়েশন ডেভেলপ করি, বা আগে তোমরা মানগুলো যে যেরকম করে পারো আগে ইকুয়েশন ডেভেলপ করতে পারো, অথবা মান বসাই দিতে পারো। তাহলে M1 এর মান কত হবে এখানে, তাহলে 60 ইন্টু, তো এইরকম করে মানগুলো বসিয়ে দিলেই কি হবে, তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে যদি আদি বেগও শূন্য না হয় সেক্ষেত্রে আমরা এটা করতে পারবো। এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের ইলাস্টিক, এরপর আছে পারফেক্টলি ইলাস্টিক। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি পারফেক্টলি, যেটা পারফেক্টলি ইলাস্টিক হবে, পারফেক্টলি ইলাস্টিক কলিশন। ঠিক আছে, পারফেক্টলি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে এটা কেমন হবে। তো আমরা জানি পারফেক্টলি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে যে শর্ত সেটা হচ্ছে কি, এই যে দুইটা বস্তু, এই দুইটা বস্তু যখন কলিশনে লিপ্ত হয়, কলিশনের পর কি হয়, এরা একটার সাথে আরেকটা কি হয়, লেগে যায়, একটার সাথে আরেকটা কি হয়ে যায়, লেগে যায়। তাহলে এখানে কলিশনের আগে তার M1 U1 M2 U2 থাকে, কিন্তু এইখানে আগে যেমন আমরা কি V1 আর V2 ধরছিলাম, এবার আর এটা ধরা দরকার নাই। কেন, দুইজন যেহেতু একসাথে লেগে গেছে, তাহলে তাদের দুইজনের বেগ সমান হবে। কেন, তার কারণ যদি বেগ আলাদা হয় তাহলে কি একসাথে লেগে থাকতে পারবে, তো একসাথে লেগে যেহেতু আছে তার মানে বেগটা কি সমান। তাহলে ভর কি হবে, M1 M2 হবে। তাহলে এখন যেহেতু, তাহলে পারফেক্টলি ইলাস্টিকের ক্ষেত্রে আমরা ভরবেগের যে সংরক্ষণ সূত্রটা সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, M1 U1 প্লাস M2 U2। তাহলে পারফেক্টলি ইন ইলাস্টিক, ইলাস্টিক না ইন ইলাস্টিক, গতিশক্তি সংরক্ষিত থাকবে না। তাহলে এখানে আমরা M1 এর সাথেও ভি লিখবো, আর M2 এর সাথেও কি লিখবো, ই লিখবো। তার কারণ এখানে কি দুইটারই কি বেগ সমান। ঠিক আছে, লেগে গেছে। তাহলে এখন আমরা এখানে যেটা করতে পারবো, তাহলে এখানে আমরা ভি কমন নিতে পারবো। আমি এই দিকে লিখতেছি M1 প্লাস M2 ইজ ইকুয়াল টু M1 U1 প্লাস M2 U2।
এটা যদি তোমার হয় তাহলে দেখো আমরা কিন্তু এখানে ভি সমান লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে দেখো খুব ইজিলি তোমার অঙ্কটা মিলে যাবে এখানে। এটা হলো কি সম্মিলিত বস্তুর বেগ, অর্থাৎ যে যখন পারফেক্টলি ইনইলাস্টিক সংঘর্ষ হবে তখন কি হবে, এই জিনিসটা তৈরি হবে। বুঝতে পারছো? তাহলে v1 সমান হবে এই জিনিস। তাহলে এটাকে বলা হচ্ছে সম্মিলিত বস্তুর বেগ। এটাকে কি বলা আছে? সম্মিলিত বেগ। অর্থাৎ দুইটা বস্তু যখন একসাথে যুক্ত থাকবে তখন তোমার কি হবে, এই বেগটা হবে। তাহলে এইরকম করে অঙ্কগুলো করব। এখন কথা হচ্ছে আমরা কখন কোন সূত্র ব্যবহার করব। ঠিক আছে, কখন কোন সূত্র ব্যবহার করব? v1 এবং v2 এর যে একটা বড় সূত্র আছে এটা কখন ব্যবহার করব, আর যেটা তোমার এই যে বন্দুকের ভরবেগ ওগুলো কখন ব্যবহার করব, আর এই সূত্র কখন ব্যবহার করব। তাহলে তিনটা সূত্র, কোন সূত্রগুলো কখন ব্যবহার করব। তাহলে আমি এখানে যদি লিখি v1 সমান একটা লিখতেছি v1 এ u1 প্লাস 2 m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই যে একটা সূত্র পাইলাম v1, একইভাবে v2 এরও কি আছে, একটা সূত্র আছে। তাহলে এই যে দুইটা সূত্র, আর একটা সূত্র আছে সম্মিলিত বস্তুর জন্য এই সূত্র, আর একটা সূত্র আমরা যেটা বললাম বন্দুকের পশ্চাৎ বেগের যে সূত্র, শুধুমাত্র m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। অর্থাৎ অনেক সময় এটাকে আমরা কি জিরো ধরে ফেলতেছি, কখন, যখন বস্তু সংঘর্ষের আগে স্থির থাকতেছে, বন্দুক বা স্থির নৌকা থেকে লাফ দিলে যেটা হয়। তাহলে এই যে তিন ধরনের সূত্র, এই তিন সূত্র কখন ব্যবহার করব তোমরা মাথায় রাখবা। তোমাদের এই অঙ্কের প্রশ্ন সবচেয়ে কম আসে, কিন্তু তারপরও মাঝে মাঝে ঘ নম্বরে দেয়। তাহলে এই অঙ্কটা, এই সূত্র আমরা কখন ব্যবহার করব? এই সূত্রটা আমরা তখন ব্যবহার করব যখন সংঘর্ষের পর v1 এবং v2 কোনোটারই মান দেওয়া থাকবে না, কোনোটারই মান দেওয়া থাকবে না। আবার এটাও বলা থাকবে না যে বস্তু দুইটা সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটাও বলা থাকবে না। বস্তু দুইটা সম্মিলিতভাবে একই দিকে যাচ্ছে এটাও বলা থাকবে না। আর কি v1 এবং v2 এর মানও দেওয়া থাকবে না, শুধু m1 u1 এবং m2 u2। ভর তো দেওয়াই থাকবে, u1 এবং u2 এর মান শুধুমাত্র দেওয়া থাকবে, কিন্তু দুইটা বস্তুর কোনোটারই সংঘর্ষের বেগ v1 v2 দেওয়া থাকবে না, সংঘর্ষের পরের বেগ। আবার এটাও বলা থাকবে না যে বস্তু দুইটা সংঘর্ষের পর একসাথে চলতেছে, এটাও বলা নাই। সেই ক্ষেত্রে আমরা এই সূত্র কি করব, ব্যবহার করব। ধরে নেব এটা ইলাস্টিক সংঘর্ষ। আবার v1 এবং v2 কোনোটারই মান দেওয়া নাই, কিন্তু বলা আছে সম্মিলিতভাবে যাচ্ছে একসাথে, সংঘর্ষের পর দুইটা একসাথে লেগে গেছে, তখন আমরা কি করব, এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে, বুঝতেই পারছো সম্মিলিত বস্তুর বেগের সূত্র। আবার যখন যখন v1 এবং v2 যে কোনো একটা মান দেওয়া থাকবে, যখন v1 এবং v2 সংঘর্ষের পরে, আগের তো বেগ দেওয়া থাকবে, এটা তো ধরেই নিতে হবে আগেরগুলো দেওয়া আছে। যখন v1 এবং v2 যে কোনো একটার মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো কি করব, করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা আসি যে এই যে সংঘর্ষ যখন হয় একটা, তখন কোন বস্তুটা বেশি ক্ষতিগ্রস্ত হয়, কোন বস্তুটা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এইটা করার আগে আমরা একটা মজার জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। বেশ, হয়তো তোমরা মজা পাওয়া জিনিসটা দেখে। জিনিসটা দেখো, আমরা যখন এই সূত্রটা দেখেছিলাম v1 সমান m1 মাইনাস m2 ইলাস্টিক সংঘর্ষের ক্ষেত্রে u1 প্লাস 2 m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। দেখো, যদি দুইটা সমান ভরের বস্তু, দুইটা বস্তুর ভর আছে m, অর্থাৎ m1 সমান m2, এই দুইটা সমান ভরের বস্তু যদি পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তাহলে কি হবে দেখো, মজাটা দেখো। এবং তাদের বেগ মনে করো, এর বেগ মনে করো u1 আর এর বেগ মনে করো u2, কিন্তু তাদের ভর সমান, বেগ আলাদা। ঠিক আছে,
ভর যেহেতু সমান হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, m1 m2 এর জায়গায় m মাইনাস m লিখতে পারবো। আর এখানে কি u1 থাকলো প্লাস 2 m2 1 না লিখে এখানে 2 লেখার কথা ছিল, 2 না লিখে mই হবে, m ইন্টু u2, একই যেহেতু ভর তাহলে m প্লাস m, এইটা মিলে 0 হয়ে গেল দেখো। তাহলে এখানে কি হবে, 2 m u2 আর 2 m, এই m 2m কাটা, v1 সমান u2, দেখলা ম্যাজিক। তাহলে দুইটা আবার একইভাবে যদি তুমি v2 করো তখন v2 সমান হবে u1। তার মানে আমরা এখানে দেখলাম দুইটা সমান ভরের বস্তু যখন ইলাস্টিক সংঘর্ষে লিপ্ত হবে তখন কি হবে, তাদের জাস্ট ভরটা কি হয়ে যাবে, বেগটা কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে, বেগটা রিপ্লেস হয়ে যাবে, একটার বেগ আর একজন অর্জন করে ফেলবে। তাহলে v1 এর বেগ হবে u2 এর সমান, v2 এর বেগ হবে u1 এর সমান। এমসিকিউতে অনেক বড় অঙ্ক দিতে পারে, ভরের মান দিয়েছে সমান আর বলছে এটা ইলাস্টিক সংঘর্ষ, তোমাকে কোনো ক্যালকুলেশন করতে হবে না, দ্যাট এর বেগটা ওর কাছে যাবে, ওর বেগটা ওর কাছে যাবে। তোমরা যারা অনেক সময় মার্বেল খেলতে পারো, মার্বেল খেললে ঘটনাটা এরকম হয়, দুইটা মার্বেলের সাইজ যদি একদম এক্স্যাক্ট একই রকম হয়, এটা ছোট বড় হইলো যাই হোক, তো এই যে দুইটা যদি এক সমান একই সাইজ হয় তাহলে একটাকে দিয়ে আর একদম ঠিক মাঝ বরাবর আঘাত করলে অনেক সময় আমরা দেখছি খেলার সময় যে এই মার্বেলটা ছুটে চলে যায়, আর যেটা দিয়ে আঘাত করলাম সেটা জাস্ট ওই মার্বেলের উপর বসে যায়, বসে দিয়ে অনেক সময় বন বন করে ঘোরে, এরকম আমরা দেখছি। তখন বুঝতাম না, এখন ঘটনাটা বুঝি। তাহলে কি হলো, এই দুইটা বস্তুর ভর সমান ছিল এবং মাঝখানে আঘাত করছে, এই জন্য বেগটা কি হয়ে গেছে, জাস্ট রিপ্লেস হয়ে গেছে। এটা স্থির ছিল, ওর স্থিরতাটা এর মধ্যে চলে এসছে, ওই জন্য সে ওখানে গিয়ে স্থির হয়েছে, আর এর বেগটা জাস্ট ওর মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। অনেক সময় ইউটিউবে তোমরা ভিডিও দেখবা যে এরকম অনেকগুলো রিং কি করছে, পাশাপাশি দড়ি দিয়ে এরকম করে ঝুলায় রাখে, ঠিক আছে, এই ভিডিওটা ইউটিউবে খুবই জনপ্রিয়, এইভাবে ঝুলায় রাখে। এরপর একটাকে যদি ছেড়ে নিয়ে এসে মারায় তাহলে এখান থেকে একটা বের হয়ে যায়, যদি দুইটাকে টেনে এনে মারা হয় তাহলে এই দিক দিয়ে দুইটা বের হয়ে যায়। কেন, ওই যে ভরবেগের এই সূত্র অনুযায়ী আর কি, ঠিক আছে, এই সূত্র অনুযায়ী যে দুইজনের ভরবেগ দুইজনের মধ্যে ট্রান্সফার হয়, একজন বাকিগুলো স্থির থাকে, একজনের বেগটা এই লাস্টেরটাকে কি হয়ে যায়, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম করে লাস্টেরটা কি হয়, এই একটা দিয়ে আঘাত করলে ওর সমান বেগ হয়ে যায়, তাহলে এর বেগটা এ নিয়ে বের হয়ে যায়, আর ও যে স্থির ছিল, যেটা ধাক্কা মারা হলো সেটা এখানে এসে স্থির হয়ে গেল। তাহলে এই যে তাহলে এই যে বেগের কি হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, তো এটা অবশ্যই প্রত্যেকটা বলের ওয়েট কি হইতে হবে, একদম সেম হইতে হবে, এই সূত্র দিয়েই এটা হয়। এখন আমরা দেখি যে দুইটা বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন কোন বস্তুটা ক্ষতিগ্রস্ত হবে, অথবা প্রথমটা হচ্ছে আমরা দেখতেছি যে মনে করো এখানে একটা ওয়াল, এই ওয়ালে একটা সাইকেল এসে ধাক্কা মারলো, দুইটা মোটর সাইকেল এসে ধাক্কা মারলো, মানে আমরা দুইটা একই ভরের বস্তু যদি, মানে এখানে দুইটা কেস আলোচনা করব, একটা হচ্ছে একই ভরের দুইটা বস্তুর মধ্যে একই ভরের দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হবে না, একই ভরের দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলে দুইজনই সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। তার কারণ আমরা দেখলাম কি, তাহলে তিনটা জিনিস, এখানে আমি দুইটা লিখছি, তাহলে তিনটা জিনিস দেখো, একই ভরের দুইটা বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে দুইজনই সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে, তার কারণ এর বেগ ওর কাছে যাবে, ওর বেগ ওর কাছে যাবে, তো বেগের সমানভাবে পরিবর্তন হবে। তাহলে এটা তোমরা বুঝতে পারবা বেগ, এই যে অ্যাক্সিডেন্টের সময় কেন ক্ষতি হয়, আমরা এই জিনিসটা নিয়ে আগে আলোচনা করি যে ক্ষতি কেন হয়, অ্যাক্সিডেন্টের সময় ক্ষতি কেন হয়, আমরা কি কারণে একটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অ্যাক্সিডেন্টের সময় একটা বস্তুর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তন। বস্তুর কিসের পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। অ্যাক্সিডেন্টের সময় তোমার একটাই কারণ, সেটা হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তন। যে বস্তুর যত বেশি গতিশক্তির পরিবর্তন হবে সেই বস্তু তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন গতিশক্তির পরিবর্তন যেহেতু ভর অপরিবর্তিত থাকে আর গতিশক্তির সাথে ভি এর সম্পর্ক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তুর বেগের পরিবর্তন যত বেশি হবে সেই বস্তুর বেগের পরিবর্তন, অর্থাৎ ডেল ভি, অর্থাৎ বেগ আগে কত ছিল পরে কত হইল, আগে কত ছিল পরে কত হইল, এই জিনিসটার উপর নির্ভর করে, অর্থাৎ যত বেশি পরিবর্তন হবে তত বেশি
হবে, ক্ষতিগ্রস্ত হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি ধরে নিই যে একটা বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, আর একটা বস্তু, তো এই বস্তুটা কারো সাথে ধাক্কা খেয়ে প্রথম ক্ষেত্রে মনে করো এইদিকে তার বেগ হইল কত, 18 মিটার/সেকেন্ড। তাহলে এখানে আর এই বস্তু এবার মনে করো ওয়ালে ধাক্কা খেয়ে এবার এই দিকে 10 মিটার/সেকেন্ড বেগে গেল। এখন বলো দেখি কোন ক্ষেত্রে ক্ষতি বেশি হবে। তাহলে এই এখন আমরা হিসাব করি, বেগের পরিবর্তন মানে হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ। তাহলে এই যদি বস্তুটা এই দিকে যায় আঘাত খেয়ে 10 থেকে 18 হইল একই দিকে, তাহলে এখানে লিখবো আমরা 18 মাইনাস কি 10, তাহলে সমান হচ্ছে কত, 8 মিটার/সেকেন্ড তার বেগের পরিবর্তন হইলো, এটাই তার তাহলে ভর, তাহলে গতিশক্তির পরিবর্তন সেই অনুপাতেই হবে। আর এইখানে দেখো 10, আমি 10 লিখছি কিন্তু এটা আসলে -10 কেন, কারণ আগে গেছে সে ওই দিকে, এবার আসতেছে সে কোন দিকে, বাম দিকে। তাহলে এবার বেগের পরিবর্তন -10 সমান কত, -20। তাহলে দেখলাম মজাটা, এখানেই তার বেগের পরিবর্তন কি হলো, বেশি হলো। এখানে আমরা পরিবর্তনের ক্ষেত্রে মাইনাস প্লাস হিসাব করবো না, পরিবর্তনটা 20 এখন ডিরেকশন এইদিকে পরিবর্তন ওইদিকে পরিবর্তন যেটাই হোক ওটা আলাদা বিষয়। বেগের পরিবর্তন হয়েছে, গতিশক্তির পরিবর্তন হয়েছে, তার ক্ষতি হবে। এখন ক্ষতি হয় ডান দিকে ছিটকে যাবে না বাম দিকে ছিটকে যাবে, এটা তো আর ক্ষতির উপর নির্ভর করবে না, যেদিকেই ছিটকে যাক সেদিকেই তার সমান ক্ষতি হবে। তাহলে এখানে দেখো ক্ষতিটা বেশি। তাহলে একটা বস্তুর বেগের পরিবর্তন যত বেশি হবে সেই বস্তুটা তত বেশি কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, তাহলে একটা বস্তুর ক্ষতি হওয়ার কারণ হচ্ছে তার মেইনলি হচ্ছে গতিশক্তির পরিবর্তন হওয়া, এবং গতিশক্তির পরিবর্তনটা যেহেতু বেগের উপর নির্ভর করে ওইভাবে আমরা বলতে পারি যে বস্তুর বেগের যত পরিবর্তন হবে সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন আমরা প্রথম কেস যেটা আলোচনা করি সেটা হচ্ছে যদি একই ভরের দুইটা বস্তু একটা দেয়ালে এসে ধাক্কা খায়, একটা দেয়ালে দুইটাই ধাক্কা খাচ্ছে, তাহলে এর ভর হচ্ছে u1 আর এর ভর হচ্ছে u1 না দেই, এটা 20 দেই, এটা 20 আর এটা হচ্ছে কি 10 মিটার/সেকেন্ড। তাহলে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ যে ওয়ালে যখন ধাক্কা খাবে ধরেই নিচ্ছি ওয়ালটা শক্ত, এবং ধাক্কা খাওয়ার পর এও কি হবে, থেমে যাবে, এসে এও কি হবে, থেমে যাবে, দুইজনের ভর বেশি। এখন তুমি বলো দেখি বেগের পরিবর্তন 20 থেকে 0 হবে আর 10 থেকে কি হবে, 0 হবে, অথবা কোনো দিকে যদি ছিটকে যায়, ছিটকে গিয়ে তো একটা সময় থেমে যাবে, বা ছিটকেও যদি যায় ইভেন, তাহলে আলটিমেটলি ভরবেগের পরিবর্তন কিন্তু এরই বেশি হবে, 20 থেকে থেমে যাবে আর 10 থেকে কি থেমে যাবে। তার মানে পরিবর্তনটা এর হবে 20, এর হবে কি 10। তার মানে যদি একটা একটা অ্যাক্সিডেন্ট, অর্থাৎ একা একা যখন অ্যাক্সিডেন্ট করে কেউ, গাড়ি স্লিপ খেয়ে পড়ে যায়, অথবা সেম জিনিসের সাথে দুইটা জিনিস, অর্থাৎ যেমন আমরা দেখি যে রাস্তার গরুর সাথে রাস্তার কুকুরের সাথে যখন সাইকেলের অ্যাক্সিডেন্ট হয় তখন সাইকেলওয়ালার ক্ষতি খুবই কম হয়, খুব বেশি হয় না। কিন্তু যখন মোটর সাইকেল বা হ্যাঁ মোটর সাইকেলের যখন ক্ষতি অ্যাক্সিডেন্ট হয় তখন দেখবো অনেক বেশি ক্ষতি হয়। কেন বেশি ক্ষতি হয়, তার কারণ মোটর সাইকেলের বেগ জেনারেলি বেশি থাকে আর এর বেগ অনেক কম থাকে। তার মানে বোঝা গেল যে বেগ, যে বস্তুর বেগ যত বেশি হবে তার ক্ষতিটাও তত বেশি হবে। মোটর সাইকেল এবং সাইকেলের মধ্যে তুলনা করাটা ঠিক হয় না, তখন বেগ কম, তাই তোমরা দুইটা মোটর সাইকেলের মধ্যেই তুলনা করতে পারো, একটা কম বেগে যাচ্ছে আর একটা বেশি বেগে যাচ্ছে। একটা কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করলো, যে বেশি জোরে যাচ্ছে সেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, কারণ তার বেগ বেশি ছিল, সে যখন অ্যাক্সিডেন্ট করছে গাড়িটা কি হয়েছে আরেক দিকে চলে গেছে, থেমে গেছে। অ্যাক্সিডেন্ট পর তো আলটিমেটলি একটা সময় থেমেই যাবে, তো তার বেগের পরিবর্তনটা অনেক বেশি হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। একই ভরের দুটি বস্তুর মধ্যে যে বস্তুর বেগ যত বেশি হবে সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবার আমরা দেখব একই বেগে দুইটা বস্তু যদি একই বেগে গতিশীল হয় এবং তাদের ভর যদি কি হয়, আলাদা হয়, বেগ একই, অর্থাৎ দুইটা মনে করো যে দুইটা বস্তু তারা কি করতেছে, একটা ছোট ভরের বস্তু আর একটা বড় ভরের বস্তু, তারা মুখোমুখি ভাবে কি হয়েছে, সংঘর্ষ হয়েছে, এবং এর ভর m1 গ্রেটার দেন কি m2, এবং একই বেগে, মোটামুটি একই বেগে গতিশীল হয়েছে, এটাও ভি বেগে, এটাও কি, এটা যদি ভি হয় তাহলে এটা হবে কি -ভি। ঠিক আছে, একই বেগে বিপরীত দিকে আসতেছে, কিন্তু একটার ভর বেশি একটার ভর কম। এই ক্ষেত্রে যদি সংঘর্ষ হয় তাহলে কি হবে, তো আমরা হিসাবের সুবিধার্থে ছোট বস্তুর ভরটাকে 0 ধরে হিসাব করতেছি, তাহলে আমরা একটা আইডিয়াল পিকচার পাবো
এরপর এটার সাথে আমরা একটা বাস্তবতা কি করতে পারবো, মিলাবো। অর্থাৎ 100% এটা হবে না, তাহলে আমাদের বাস্তবতার সাথে মিলাতে সুবিধা হবে। তাহলে আমরা ইলাস্টিক সংঘর্ষ এবং M2 0 ধরে এটাকে একটা ইকুয়েশনে নিয়ে এসে তারপর এটার সাথে বাস্তবতা মিলাবো। তাহলে এই সংঘর্ষ যখন হবে তখন তখন যে দ্বিতীয় বস্তু, যে ছোট বস্তুটার ভরবেগ, ছোট বস্তুটার যে বেগ, সেটা আমরা পরবর্তী বেগ V2 এটা কত হবে আমরা দেখি। তাহলে V2 সমান হবে M1 মানে ওর ভর মাইনাস এটা বস্তুর ভর M, ওর বস্তুর ভর M ধরলাম আমরা, আর ওর বেগ কত V, প্লাস হবে কত 2 ইন্টু তোমার দুইজনেরই ভর তো আলাদা, এর এর ভর হচ্ছে কত M2 সমান 0। আচ্ছা আমরা আগে ইকুয়েশনগুলো লিখিয়ে নেই, তাহলে আমাদের মান বসাতে সুবিধা হবে। তাহলে V2 সমান আমরা জানি M2 মাইনাস M1 ইন্টু U2 প্লাস 2 M1 U1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তো এটা যদি হয় তাহলে আমরা এখানে এবার মানগুলো বসিয়ে নেই। এবার প্রথম বস্তুর যে ভর সেটাকে আমরা M1ই রেখে দেই। প্রথম বস্তুর ভর কি M1, আর দ্বিতীয় বস্তুর ভর M2 কে আমরা 0 ধরেছিলাম। দ্বিতীয় বস্তুর ভরকে আমরা কি ধরেছিলাম 0 ধরেছিলাম। তাহলে দ্বিতীয় বস্তুর ভরকে যখন আমরা 0 ধরলাম সেক্ষেত্রে জিনিসটা কি দাঁড়াবে আমরা দেখি। তো M2 সমান কি হবে 0, M2 কে আমরা 0 ধরেছি, মাইনাস M1 কে M1ই রেখে দিলাম, ঠিক আছে। আর U2 অর্থাৎ দ্বিতীয় বস্তুর বেগ প্রথম বস্তুর কি জাস্ট অপোজিট, অর্থাৎ মাইনাস ভি, কি মাইনাস ভি, প্লাস 2 প্রথম বস্তুর বেগ M1 কে আমরা M1ই রেখে দেই, তাহলে M1ই থাকলো। আর U1 যেটা প্রথম বস্তুর বেগ কি ভি, প্রথম বস্তুর বেগ হবে কি ভি। তাহলে এখানে তাহলে M1 প্লাস কি 0, দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে আমরা 0 ধরছি হিসাবে সুবিধার্থে। এরপর যদি আমরা এটা করি তাহলে এখানে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস M1 ভি প্লাস 2 M1 ভি, নিচে শুধুই কি হবে M1, ঠিক আছে। এরপর দেখো এখানে কত হচ্ছে 2 M1 ভি ডিভাইডেড বাই M1, M1 কাটা 3 হবে, দেখো 3 2 2 আর 1 3 M1 ভি, তাহলে হবে কত তাহলে 3 ভি হইল। তাহলে এখন দেখো বেগের পরিবর্তনটা কত হইল। বেগের পরিবর্তন হচ্ছে, আমরা বেগের পরিবর্তন যদি দেখাইতে চাই তাহলে আগে ছিল মাইনাস ভি আর পরিবর্তন হইল 3 ভি, তাহলে বেগের পরিবর্তন 3 ভি মাইনাস মাইনাস ভি ইজ ইকুয়াল টু 4 ভি, অর্থাৎ আগে যা বেগ ছিল তার প্রায় 4 গুণ বেগ কি হয়ে গেছে, বস্তুটার পরিবর্তন হয়ে গেছে। তাহলে একটা শূন্য ভরের বস্তু যদি শূন্য ভর না হইতো তাহলে একটুখানি কম হইতো, সেক্ষেত্রে এখানে একটু কি যায়, এখানে একটুখানি আমরা ছোট মান পাইতাম। সেক্ষেত্রে 4 গুণ না হয় 3 গুণ যদি হয়, 3.5 গুণ যদি হয়, এটাও তো কম না। তো এটা 4 গুণ হয়, যদি ছোট বস্তুটি একদম ছোট্ট হয় তখন 4 গুণ হবে, এবং সে যদি একটু বড় হয় তাহলে কি হবে তার বেগটা একটুখানি হয়তো বা 4 গুণ না হয় 3 গুণ, 3.5 গুণ, 2 গুণ, 2.5 গুণ, 1.5 গুণও যদি হয় তাও তো অনেক, তাহলে এইরকম হবে। আর বড় বস্তুটার ক্ষেত্রে দেখা যাবে বেগের কোনোই পরিবর্তন হবে না, এবং বড় বস্তু V1 যদি আমরা হিসাব করি তাহলে V1 সমান আমরা জানি M1 মাইনাস M2 ইন্টু কি হবে U1 প্লাস 2 M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে বড় বস্তুর ভর M1ই থাকলো, আর M2 কে আমরা 0 ধরছি, আর U1 কে আমরা বড় বস্তুর যে বেগ সেটা হচ্ছে পজিটিভ ইউ, সেটা হচ্ছে কি পজিটিভ ইউ, প্লাস আর দ্বিতীয় বস্তুর ভরকে আমরা 0 ধরেছি, তাহলে এটা 0 হয়ে যাবে, আর নিচে M1ই শুধু থাকবে, তখন M2 এর মান আমরা 0 ধরেছি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে V1 যেটা, তাহলে কি হবে এখানে শুধু হবে M1 ইউ, এখানে ভি ধরেছিলাম আমরা বেগটাকে, তাহলে M1 কাটা, তাহলে থাকবে শুধু কি ভি, অর্থাৎ তার আগের বেগ এবং পরের বেগ কি থাকবে, V1 সমান ভি হবে। তাহলে দেখতে পাইলাম যে বড় বস্তুটার বেগের কোনো পরিবর্তন হইল না। তাহলে যদি প্রথম ছোট বস্তুটার বেগ 0 না হইতো তাহলে এর হয়তো বা ভি এর তুলনায় একটু বেশি হইতো, তাহলে উদাহরণ হিসেবে 1.5 ভি, আর ওটা হইলো কত 4 এর জায়গায় হইলো কি 3.5 ভি।
তারপরও বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে একটা আমরা আন্দাজ করতে পারতেছি, আইডিয়া করতে পারতেছি যে ছোট একই বেগে গতিশীল দুইটা বস্তুর মধ্যে যে বস্তুটা অনেক ছোট থাকবে সেই বস্তুটা তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো আশা করি তোমরা এই যে ক্ষতিগ্রস্ততা এই জিনিসগুলো বুঝতে পারছো। তো এখন তাহলে গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত থাকি। এর পরের দিন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র সহ অন্যান্য যে অংশগুলো আছে সেই অংশগুলো দেখব। তো সংঘর্ষ জিনিসটা অনেক সময় আমরা ছোট টপিকস বা ইয়া মনে করি, শুধুমাত্র ভরবেগের সংরক্ষণ সূত্র এম1 ইউ1 প্লাস এম2 ইউ2 সমান এম1 ভি1 প্লাস এম2 ভি2 এইটুকু পরেই অনেক সময় কি হয়ে যায়, শেষ করে ফেলি। কিন্তু এর ভিতরে কিন্তু দেখো অনেক সুন্দর সুন্দর কি আছে, কনসেপ্ট আছে। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো, তোমাদের ভালো লাগবে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ।